করতে হবে। এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু যদি লিখি কিনতে লাভ, এটার মাহাত্ম্যটা কিন্তু অনেক বড়। সবসময় কিন্তু সেল করার সময় লাভ করা যায় না। অনেক সময় দেখবেন যে কস্ট প্রাইসে অথবা স্টক আউট করার জন্য ডিসকাউন্ট দিয়ে কম প্রাইসেও বিক্রি করতে হয়, কারণ একে তো আপনার গোডাউন খালি করতে হবে, স্টক আউট করতে হবে, একটা হলো ক্যাশ স্টকের মধ্যে আটকে থাকে, তখনও অনেক সময় কিন্তু আপনাকে ডিসকাউন্ট দিয়ে কম প্রাইসে কেনা মূল্যের চেয়ে কম দামে কিন্তু বিক্রি করতে হয়। সেই জন্য আপনাকে কিনতে লাভ করার চিন্তা করতে হবে। কিনতে লাভ করতে হলে আপনাকে কী করতে হবে? প্রোডাক্ট প্রাইসিংটা প্রপারলি করতে হবে। প্রোডাক্ট প্রাইসিংটা যদি আপনি ঠিকমতো করতে না পারেন, সোর্সিংটা যদি আপনি ঠিকমতো করতে না পারেন, যেটার সঙ্গে প্রোডাক্ট প্রাইসিং, আপনি চিন্তা করলেন যে আপনি একটা জিনিস কিনবেন, যে কোনো একটা জিনিস আপনি কিনবেন, আপনাকে চিন্তা করতে হবে এই প্রোডাক্টগুলোর কোথায় কোথায় পাওয়া যায়। আমি যদি একটু সোর্সিংয়ে আসি, সেটা হচ্ছে ধরেন আপনি কথার কথা ওই প্রোডাক্টটা দেশীয় প্রোডাক্ট, বাংলাদেশে এই প্রোডাক্টটা পাওয়া যায়, বাংলাদেশে উৎপাদিত হয়। এখন আপনাকে খুঁজে বের করতে হবে এই প্রোডাক্টটার কোথায় কোন প্রাইস, সে পাইকারি রেট যেটা আমরা বলি হোলসেল রেট কত, হোলসেল রেট কত, তারপরে সেটার রিটেইল খুচরা রেট কত, ঠিক আছে, সেটার আবার অবস্থান ভেদে, মানে ধরেন যেখানে উৎপাদিত হয় সে প্রোডাকশন যে ইয়েটা জায়গাটা, প্রোডাকশন প্লেসে সেটার প্রাইস কত। তারপরে হচ্ছে এই হোলসেলের আবার অনেক রকমের বাজার থাকে, রিটেলের আবার অনেক রকম বাজার থাকে, সেখানেও অবস্থান ভেদে পার্থক্য হয়। তারপরে হচ্ছে যে এইটার প্রোডাকশন প্লেসে প্রাইসটা কত, এটা আপনাকে কিন্তু ডেফিনেটলি জানতে হবে। এবং আপনার কম্পিটিটরদের প্রাইস কত, প্রাইস কত, এই জিনিসগুলো কিন্তু আপনি যখন প্রোডাক্ট প্রাইসিং করবেন আপনাকে কিন্তু এই হিসেবগুলো করতে হবে। আমরা অনেকেই কিন্তু এই জিনিসগুলো করি না। আমি মনে করি আরে আমি তো একটা কিনেছি। আপনি চাইলেই বাজারের মার্কেট প্রাইস ডিটারমাইন করতে পারেন না, বাজার মার্কেট প্রাইস ডিটারমাইন করে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আমি চাইলেই একটা জিনিস 10 টাকা দিয়ে কিনে 12 টাকায় বিক্রি করতে পারবো না। হয়তোবা ওই জিনিসটার সেলিং প্রাইস অ্যাকচুয়ালি হচ্ছে 9 টাকা, অথচ আপনি কিনেছেন 10 টাকা দিয়ে, তা আপনি তাহলে বেচবেন কীভাবে? সো এইটার জন্যই আপনাকে এই অ্যানালাইসিসগুলো করতে হবে যে হোলসেল প্রাইস কত, এটা রিটেল প্রাইস কত, এটার প্রোডাকশন যেখানে বানানো হয় প্রোডাকশন প্লেসে, কারণ সেখানে আবার অনেক কমিশন টমিশন এগুলো হিসাব নিকাশ আছে, কম্পিটিটররা কত দাম, এইগুলাকে মাথায় রেখে আপনার প্রাইসিংটা আপনার নিজের আপনার ওন প্রাইসিংটা করতে হবে, ঠিক আছে। এখন সেইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার একটা পারচেস পলিসি থাকতে হবে। মানে পারচেস পলিসিটা অনেকেই চিন্তা করে যে পারচেস পলিসি আবার একটা ছোট অর্গানাইজেশনের কেন। এই যে আপনি যে প্রাইস দিবেন, ইভেন আপনি কম্পিটিটরদের যে প্রাইস বা ভেন্ডারদের যেসব প্রাইস নেবেন সেখান থেকেও কিন্তু আপনি প্রাইসের ডিফারেন্সগুলো দেখতে পাবেন। সো আপনার কিন্তু একটা পলিসি থাকতে হবে যে আমি মিনিমাম 4টা প্রাইস নিয়ে তারপর আমি প্রোডাক্ট কিনবো। এটা হচ্ছে পারচেস পলিসি। আপনার পলিসিটা যদি না থাকে, আপনি যদি শুধু এক জায়গা থেকে প্রাইস কিনেন, প্রোডাক্ট কিনেন, কোনো চিন্তা ভাবনা না করে, কোনো অ্যানালাইসিস না করে, আপনি কিন্তু কিনতেই হেরে যাবেন। ওই যেটা বললাম যে মার্কেটে হয়তো এটা 9 টাকায় বিক্রি হচ্ছে, আপনি কিনেছেন 10 টাকায়, তাহলে কিনতে লাভ করতে হবে। আর আপনি যখন সোর্সিংগুলো খুঁজবেন তখন কিন্তু আপনি অটোমেটিক এটা পেয়ে যাবেন। তো সেই জন্য আমার মনে এটা খুবই ক্লিয়ার যে প্রোডাক্ট প্রাইসিং করার সময় আপনাকে মিনিমাম 4টা প্রাইস, 4টা ধাপে 4টা প্রাইস আপনাকে নিতে হবে, এবং সেটার মধ্যে যেটা লোয়েস্ট সেইটার সঙ্গে কম্পিটিশন করে আপনাকে কিনতে হবে। তাহলে আপনি লাভে বিক্রির মুখটা দেখতে পাবেন। এখানে আরেকটা অ্যাকাউন্টিংটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে নর্মালি আমরা কস্ট পার ইউনিট কিভাবে বের করি। আমরা যদি কোনো একটা জিনিসের কস্ট পার ইউনিট বের করতে চাই, কারণ আগে তো আপনার একটা প্রোডাক্টের আপনার তো আগে একটা কস্ট পার, আপনি বাল্কে কিনলেন, হ্যাঁ, আপনি বাল্কে কিনে আপনি কাপড় কিনলেন, অনেকগুলো কাপড় একসাথে কিনলেন, তারপর বিভিন্ন সাইজের আপনি কাপড় বানালেন, সেটার প্রাইসিংটা তো করতে হয়। কিন্তু আপনি যখন কাপড় কিনেন
যখন আপনি বানান সেটা কিভাবে করেন। আমরা একেবারে থাম রুলে করি, মানে মগজস্থ একটা এত টাকার কিনেছি, আচ্ছা এত হইলে বোধহয় এত লাভ হবে, সেটারও কিন্তু একটা ক্যালকুলেশন পদ্ধতি আছে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যেই প্রোডাক্টটা কিনলেন, গুডসটা কিনলেন, আপনি গুডসের প্রাইসটা লিখলেন, সে কথার কথা 1000 টাকা। তারপরে গুডসটা কেনার পরে আপনি যদি সেটা আপনি আপনার ওয়্যার হাউসে নিতে হয়, কথার কথা প্রোডাকশানের জন্য নিতে হয়, সেটার ক্যারিং কস্ট আপনাকে যোগ করতে হবে। তারপরে আপনি যদি আপনি গোডাউন ভাড়া নেন, ওয়্যার হাউস রেন্ট আপনার সঙ্গে এটার সঙ্গে যোগ করতে হবে। সেই ওয়্যার হাউসের ইলেকট্রিসিটি বিল থাকতে পারে, ইউটিলিটি বিল, মানে নানান ইউটিলিটি বিল থাকতে পারে। এগুলো কিন্তু আমি অফিসের কথা বলছি না, ওয়্যার হাউসের, মানে আপনার প্রোডাকশানের সেলের জন্য রেডি করার আগের কস্টের কথা বলছি। ইউটিলিটি বিল, সেই ওয়্যার হাউসে যদি আপনার স্টোর কিপার বা তাদের অন্যান্য থাকে, সেগুলো স্যালারি, সেই স্যালারিগুলো আপনাকে এখানে ধরতে হবে, স্যালারি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার প্রোডাক্টগুলো আনলোড আবার রিলোড, মানে আনার পরে এগুলা গোডাউনে ঢুকাইতে লেবার চার্জ লাগে, সে লেবার চার্জটা অ্যাড করতে হবে। সো এগুলো অনেকগুলো ইস্যু আছে। এই সবগুলো, এটা হচ্ছে লোকালি আপনি যদি কিনেন, আমি কিন্তু বাইরের থেকে আনতে যেটা সেটাতে বলছি না, লোকালি যদি আপনি কোনো কিছু প্রোডাকশন করেন সেটার জন্য বলছি। সো এইভাবে আপনার যে কস্টিংটা আসবে সেইটা আপনি টোটাল কস্ট আপনি ধরলেন। এখন আপনি ধরেন আপনি এইটা দিয়ে আপনি কথার কথা 3 ধরনের আপনি হয়তো 100টা ইউনিট বানিয়েছেন, এবং আপনি রেগুলার সব যোগ করলে হয়তো 1500 টাকা হলো, কথার কথা। এটা 1,50,000 টাকা হইতে পারে, 15 লাখ টাকাও হইতে পারে। সো আপনি বানিয়েছেন 100টা ইউনিট, আপনি যদি এটাকে 100 দিয়ে ভাগ করেন তাহলে আপনার পার ইউনিট কস্ট কত পড়বে? 15 টাকা, তাই না? এখন আবার সেটা আপনার হচ্ছে 3 ধরনের সাইজ হোক, সাইজে কোনো খুব বড় পার্থক্য তৈরি করে না সাইজে, তাহলে আপনার পার ইউনিট কস্ট পড়লো 15 টাকা। এইভাবে কিন্তু জিনিসটা আপনাকে হিসাব করতে হবে। আপনার এরপরে তো আরও অনেক কস্ট আছে, সেখানে আপনার যে অফিস চালাচ্ছেন সেই অফিসের ভাড়া, সেগুলো আবার আপনার এটার পরে আপনাকে মার্কআপ, আপনি যখন এটার সঙ্গে প্রফিটটা অ্যাড করবেন তখন আপনাকে হিসাব করতে হবে আপনার ওই অফিসের ভাড়ার প্রপোর্শনেটলি এটার জন্য কত পড়বে, আপনার এমপ্লয়িদের বেতন, আপনার ওইখানকার ইউটিলিটি বিল, আপনার এটা ডেলিভারি চার্জ, সব যোগ করে আপনাকে মার্কটা। সো একটা মার্কআপ তখন হিসাব, এটাও একটা হিসাব আছে, সে 20% একটা মার্কআপ অ্যাড করা হয়। এই 20%টা কিন্তু আপনার ওই সব এক্সপেন্ডিচার বাদ দিয়ে আপনার যে প্রফিটটা হয় সেটা। তখন ধরেন এটা যদি আমরা 20% করি, 15 দোকানে 3 টাকা হইল এটার মার্কআপ, তাহলে আমরা 18 টাকায় এটা বিক্রি করব। তাহলে এই 15 টাকা হইল কস্ট অফ প্রোডাকশন, আর 18 টাকা হইল সেল প্রাইস। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি একটু অ্যাকাউন্টিংয়ের ভাষায় আপনাদের আরেকটা জিনিস আমি একটু এটাকে আরেকটু সহজ করে দিতে চাচ্ছি। যেমন ধরেন আমরা অনেক সময় যে প্রফিটটা মাস শেষে হিসাব করি, আমি যে বললাম না আপনি 18 টাকায় বিক্রি করবেন, 18 টাকায় যে আপনি বিক্রি করবেন এই হিসাবটা অনেক সময় আমরা করতে পারি না, যে ওইটার কস্ট প্রাইস কত ছিল, যেটাকে বলে কস্ট অফ সেলস। কস্ট অফ সেলসটা কি? সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের, সে এখন কি মাস, এখন হচ্ছে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বরের 1 তারিখে আমরা তো অ্যাকাউন্টিংটা করি নর্মালি একটা পিরিয়ড ধরে, তাই না? সেপ্টেম্বরের 1 তারিখে আপনার ওপেনিং স্টক, কারণ আপনি যখন কোনো একটা জিনিস পারচেস করেন, ওই যে আপনি পারচেস করলেন এতক্ষণ আর 15 টাকা দিয়ে যে পারচেসটা করলেন, কোনো একটা পারচেস তো আপনার পুরো মাসে সব বিক্রি হয়ে যায় না, একটা স্টক থেকে যায় মাস শেষে। আপনার ধরেন 1 তারিখে আপনার ওপেনিং স্টক ছিল কথার কথা 100 টাকা, আপনি ওই যে পারচেস করলেন ডিউরিং দ্য ইয়ার, অ্যাড পারচেজ
এই 30 দিনে মানে এই ডিউরিং দ্য মান্থে আপনি পারচেস করেছেন আরও ধরেন 300 টাকার পারচেস করেছেন, কথা পারচেস ডিউরিং দ্য লেস ক্লোজিং স্টকটা কবে? এই মাসের শেষে ক্লোজিং স্টকটা হলো এই মাসের শেষে আপনার হাতে যে প্রোডাক্টটা থেকে যাবে, দ্যাট ইজ 30/9/20। এই ক্লোজিং স্টক হয়তো বা আপনার কথা রয়ে গেছে 50 টাকা। তাইলে আপনার 100, 400 থেকে 50 গেলে 350। এইটা হইল আসলে অ্যাকচুয়ালি কস্ট অফ সেলস। এখন আমরা কি করি, আমরা ধরেন সারা মাস ধরে আমরা হয়তো কথা 500 টাকা সেল করেছি। মানে আমরা যে নর্মালি নন অ্যাকাউন্টেন্টরা যেভাবে চিন্তা করি, 500 টাকা আমি সেল করেছি সারা মাস ধরে সেল। আমি দেখলাম যে এই মাসে আমি পারচেস করছি 300 টাকা, আমি 300 টাকা বাদ দিয়ে আমি কিন্তু বলতেছি যে আমার গ্রস প্রফিট মানে আমার সেল থেকে গ্রস প্রফিট হলো 200 টাকা। কিন্তু আসলে কি 200 টাকা? আপনি দেখেন তো, আসলে কিন্তু 500 টাকা থেকে 350 টাকা বাদ দিলে 150 টাকা হইল গ্রস প্রফিট। তাহলে আপনি আসলে বেশি দেখাচ্ছেন জিনিসটা। ক্যালকুলেশনটা কিন্তু এভাবে করতে হয়। তাহলে আমি কস্ট অফ সেলস কীভাবে বের করব? ওপেনিং স্টক প্লাস পারচেজ, ওই মাসের পারচেজ পুরো যতবার আমি পারচেজ করি, মাইনাস ক্লোজিং স্টক ইকুয়াল টু কস্ট অফ সেলস। এইটা আপনাকে কিন্তু হিসাব করতে হবে। এইটা সেলস থেকে এই ফিগারটা বাদ দিলে আপনাকে বুঝতে হবে ওইটা হচ্ছে আমার মানে সেলসের এগেনস্টে আমার গ্রস প্রফিট যেটা বলে আর কি, সেলসের এগেনস্টে আপনার যে প্রফিটটা। সো এইটা যদি আপনি হিসাবটা করতে ভুল করেন, তাহলে কিন্তু এই যে গ্রস মার্জিন যেটাকে বা আপনি এটাকে সেলস মার্জিন বলতে পারেন, সেলস মার্জিন। হ্যাঁ, মানে আপনি ওই মাসে যে পরিমাণ প্রোডাক্ট আসলে ওই মাসে আপনার কিন্তু সেল হয়েছে, যেমন কথা মানে আপনি সেল হয়েছে 300 টাকা দেখাচ্ছেন আপনি, মানে আপনি পারচেস করেছেন 300 টাকা, আপনি ভাবতেছেন আমার সেল 50, আমি পারচেস করছি 300, বাদ দিয়ে দিলাম 200। বিষয়টা কিন্তু রং। হ্যাঁ, আসলে হইলো আপনার স্টকটা বাদ দিতে হবে, ওপেনিং স্টকটা যোগ করতে হবে, কারণ আপনার এই সেলের মধ্যে ওপেনিংয়ের স্টকের ভ্যালু আছে, এবং সেখান থেকে হাতে মাস শেষে হাতে কত স্টক রয়ে গেছে, যে মালটা আনসোল্ড বিক্রি হয় নাই, সেইটা আপনাকে বাদ দিতে। তার মানে আপনাকে মাসের শুরুতে এবং মাসের শেষে একটা ইনভেন্টরি ক্যালকুলেশন করতে হবে, যে আমার স্টোরে বা আমার দোকানে বা আমার অফিসে আমার বিক্রির জন্য কত মাল মাসের শেষে পড়ে আছে, এটার একটা হিসাব আপনাকে বের করে রাখতে হবে। সেটা এখন ইনভেন্টরি সফটওয়্যার পাওয়া যায়, আপনি ওই ঢোকানোটা পারচেজটা এন্ট্রি দিলেই আপনি কিন্তু অটোমেটিক সেলগুলো আউট করলেই আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। এটা খুব সহজ এখন ইনভেন্টরি সফটওয়্যারে। কিন্তু আপনি যদি ইনভেন্টরি সফটওয়্যারে বের করার পরেও আপনি যখন সেলটা কস্ট অফ সেলসটা বের করবেন, তখন কিন্তু এইভাবেই আপনাকে করতে হবে জিনিসটা, নাহলে আপনি সঠিক ফিগারটা পাবেন না। আরেকটা জিনিস আমি একটু আজকে আপনাদের শিখাতে চাই, সেটা হচ্ছে যে বা বলতে চাই, আলোচনা করতে চাই। সো কস্ট অফ সেলস আমরা শিখে গেছি, পার ইউনিট কস্ট কীভাবে বের করতে হয় এটাও আমরা শিখে গেছি, প্রোডাক্ট প্রাইসিংয়ের যে ইস্যুগুলো। আর আরেকটা জিনিস একটু বলতে চাই, যে আপনি বাইরে থেকে যখন কোনো প্রোডাক্ট আনেন দেশের বাইরে থেকে, তখন কিন্তু সেখানে এডিশনাল যে জিনিসগুলো ধরতে হয় সেটা হচ্ছে শিপিং কস্ট, তারপরে হচ্ছে যে ট্যাক্স, এআইটি, ভ্যাট, এই জিনিসগুলো আপনাকে ওই হিসাবে যোগ করতে হবে অতিরিক্ত। এটা হচ্ছে ওইখানে পার্থক্য। দেখেন, আমরা কিন্তু যখন কোনো জিনিস বাইরে থেকে ইম্পোর্ট করি, যেটাকে ইম্পোর্ট বলে বেসিক্যালি, ইম্পোর্ট করতে গেলে আমরা একটা শব্দ খুব ইউজ করি, HS কোড। আমার মনে হয় এটার সঙ্গে আপনারা সবাই পরিচিত, কিন্তু কেউ কি বলতে পারবেন? একটু কমেন্টে বলবেন যে HS কোডের এই HS বলতে কি বোঝায়? আমরা খুব ব্যবহার করি HS কোড, কিন্তু কখনো কি একটু বের করার চেষ্টা করেছি যে HS মানেটা কি? করি নাই না। কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা পণ্যের সারা পৃথিবীতে, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে প্রত্যেকটা পণ্যের একটা কোড আছে,
ইন্টারন্যাশনালি যে কোডটা ব্যবহার করে আমাদের প্রোডাক্টের ধরন চিহ্নিত করা হয়, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির, এবং সেই ক্যাটাগরি অনুযায়ী সেটার উপরে ভ্যাট, এআইটি বা অন্যান্য শুল্ক যেগুলো আছে সেগুলো ধার্য করা হয়। এটা আমরা সবাই মোটামুটি জানি। এইচএস কোডটা, এইচএস মানে হচ্ছে হারমোনি সিস্টেম। এইচএস শব্দটা অর্থাৎ সারা পৃথিবীতে এই যে যেরকম দেখবেন আপনারা ডোমেন নেম দেখেন না, আমাদের ডোমেন নেমটা আমাদের ইউনিক হয় না, যে ওই ডোমেনটা আর কেউ ইউজ করতে পারে না, এরকম এইচএস কোডেরও একটা অর্গানাইজেশন আছে সারা পৃথিবীতে, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন টাইপের এরকম একটা প্রতিষ্ঠান। তারা এই এইচএস কোডগুলো মূলত ঠিক করে এবং সারা পৃথিবী কিন্তু ওইটা মেনটেন করে। যেই দেশেই প্রোডাক্টটা যাক না কেন এইচএস কোড কিন্তু একই। সেই কোড অনুযায়ী সে তার প্রোডাক্টের ধরন, পণ্যের ধরন, হ্যাঁ, তারপরে সেটার উপরে এখন পণ্যের ধরনটা দেখে সেটার উপরে কি পরিমাণ ট্যাক্স বা এআইটি যেটা বলি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ইম্পোজ হবে, কি পরিমাণ ভ্যাট ইম্পোজ হবে, এটা তো যার যার গভর্নমেন্টের বিষয়, কি পরিমাণ এক্সাইজ ডিউটি ইম্পোজ হবে, এটা কিন্তু নির্ধারণ করে। তো এই জন্য এইচএস কোডটা আপনাকে যখনই কোনো পণ্য আপনি ইম্পোর্ট করার সিদ্ধান্ত নেবেন, আপনাকে আগে দেখে নিতে হবে, যেহেতু এটা প্রোডাক্ট প্রাইসিংয়ের সঙ্গে সম্পর্কিত এই জন্য আমি এটা আলোচনায় আনলাম, আপনাকে আগে দেখে নিতে হবে এইচএস কোড অনুযায়ী সেই প্রোডাক্টের ট্যাক্স, এআইটি, ভ্যাট এবং এক্সাইজ ডিউটি কত। কারণ আপনি একটা প্রোডাক্ট খুবই আবেগে, খুবই পছন্দ হয়েছে, একটা প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করার জন্য অর্ডার করে দিলেন, আপনি এলসি খুলে ফেললেন, আপনি জানলেনই না, আপনি আসার পর দেখলেন যে এইটার ট্যাক্স আসে 150%, তা কথার কথা, বা 200%, আই ডোন্ট নো, গাড়ি তামাকে আরও বেশি, গাড়িতেও অনেক, প্রায় 200% কিছু কিছু গাড়িতে। তাহলে আপনি এটা বেচতেই পারবেন না, আপনি তো অ্যানালাইসিসই করলেন না। এই অ্যানালাইসিসটা, এই যে এটা কিন্তু প্রোডাক্ট প্রাইসিংয়ের সঙ্গে সম্পর্কিত। সেই জন্য আমি বললাম যে আপনি যখন বিদেশ থেকে কোনো প্রোডাক্ট আমদানি করার চিন্তা করবেন, আপনি ওই প্রোডাক্টটাকে গুগলে সার্চ দিলে এখন পাওয়া যায়, প্রোডাক্টের নাম লিখলেই তারা বলে দিবে এটার এইচএস কোড কত, বা এইচএস কোডের একটা বই পাওয়া যায় এনবিআরে বা কাস্টমসে, আপনি চাইলে এটা কিনতে পারেন। সেই এইচএস কোডটা জেনে আপনি জানতে হবে যে এই প্রোডাক্টটা আপনাকে কাস্টমস হয়ে, সেটা আপনি শিপে আনেন বা এয়ারে আনেন, যেই মাধ্যমে আনেন না কেন, সেইটার আপনার এআইটি কত, ট্যাক্স কত, ভ্যাট কত, আর এক্সাইজ ডিউটি কত। এইটা যদি আপনি না জানেন কত পার্সেন্ট ট্যাক্স আপনাকে দিতে হবে, আপনি তো প্রোডাক্ট কস্ট বের করবেন কীভাবে। সো এই ব্যাপারটাতে একটু সতর্ক থাকতে হবে যারা ইম্পোর্ট করেন, এবং আদারওয়াইজ কিন্তু বিরাট ভুল হয়ে যাবে। সো আমি জাস্ট ওই জিনিসটা ধরাই দেওয়ার জন্য এই কথাটা বললাম। আর আমরা আজকে আরেকটা জিনিস শিখলাম যে এইচএস কোড মানে হচ্ছে হারমোনি সিস্টেম কোড, মানে পুরো পৃথিবীর প্রোডাক্টগুলোর গিয়ে একটা হারমোনিতে নিয়ে আসা হয়েছে, ডোমেনের মতো, যেমনটা করে বললাম যে ওই ডোমেনটা, ওই ইয়েটা আর কেউ ব্যবহার করতে পারবে না। তেমনি তো প্রোডাক্টের ধরন অনুযায়ী একটা কোড ওরা নির্ধারণ করে দেওয়া হয় এবং এটা এভাবে করে দেওয়া হয়। তো আমরা আজকে মোটামুটি আলোচনা যা করতে চেয়েছিলাম এটা কভার হয়েছে। আগামী ক্লাসে আমরা আরেকটু ইনডেপথে যাব, রিপোর্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখতে কেমন হয়, সেখানে একজন উদ্যোক্তা হিসেবে কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, কোন কোন জিনিসগুলোতে তার চিন্তা করা উচিত, বা সেইখান থেকে ইটস নট অনলি একটা স্টেটমেন্ট, সেইখান ফিগার দেখে আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন, সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে বলার বা জানানোর বা শেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আজকে এখানেই বিদায় নিতে যাচ্ছি, কারণ আসলে আজকে ক্লাসটা ছিল শনিবারে, যদিও আজকে নিলাম, অন্য একটা ঝামেলার কারণে নিতে পারিনি, বাট আজকেও একটু দেরি হয়ে গেল, একটু শরীরটা ভালো যাচ্ছিল না, যার কারণে একটু দেরি হয়ে গেল। এবং আপনারা বুঝতেই পারছেন আমি সেই পরিমাণ টেম্পো বা সেই পরিমাণ এনার্জি নিয়ে ক্লাসটা নিতে পারিনি, বাট কমিটমেন্ট, এগেইন আমি ওই কথাটাতে আসছি, ইফ ইউ কমিট সামওয়ান যে ইউ উইল ডু ইট, ইউ মাস্ট ডু ইট। অনেক ভালো থাকবেন।